বুড়িগঙ্গার তীরে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান শুরু। ৮৮টি অবৈধ স্থাপনা সহ মধু সিটি আবাসিক এলাকার ১ কিলোমিটার দখলমুক্ত। শিগগিরই ওয়াকওয়ে নির্মাণের ঘোষণা। যে অবশিষ্ট অংশের ওয়াকওয়ে হবে, পিলার হবে। রাজধানীতে র্যাবের অভিযানে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল জব্দ, ১০ লাখ টাকা জরিমানা। পুরান ঢাকায় ১৮টি ভবনের গ্যাস পানি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এখানে যদি আগুন লাগে ভীষণ ফিউম হবে, ধোঁয়া হবে, টক্সিক, এই সাফোকেশনে মানুষ মারা যাবে। খালেদা জিয়া সুচিকিৎসার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, বললেন ফখরুল। তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য শিগগিরই বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হবে, জানালেন কামাল। দিয়েছেন সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমরা প্রয়োজনে তাকে আবারও বঙ্গবন্ধু হাসপাতালে আমরা পাঠিয়ে দেব। এবং সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসায় ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন। শরীরের সংক্রমণ দূর হলেই বাইপাস সার্জারি। এই কিডনি সমস্যা এবং ইনফেকশন থেকে কন্ট্রোল করার পরে দে আর থিঙ্কিং ফর দ্য বাইপাস সার্জারি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। ওটা সংবাদ জুড়ে আমরা দুজন থাকছি, আমি তানজিয়া জুথি এবং আমি সঞ্জিতা হক। বিস্তারিত সংবাদ। বুড়িগঙ্গার দুতীরের ৮৮টি অবৈধ স্থাপনা সহ মধু সিটি আবাসিক এলাকার ১ কিলোমিটার জায়গা দখলমুক্ত করেছে বিআইডব্লিউটিএ। নদী রক্ষায় আবারও জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে দখলমুক্ত জায়গায় ওয়াকওয়ে নির্মাণ সহ নদী ঘিরে শিগগিরই বিভিন্ন উন্নয়ন কাজ শুরু হবে বলে জানায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। রাজধানীর বসিলায় ব্রিজের দক্ষিণ পাশের নদী তীরবর্তী গ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে শুরু হয় অভিযান। এখানে নদীর পাড়ের প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। এ সময় ২ তলা, ৩ তলা, কয়েকটি বহুতল ভবন সহ ৩ সেট কাঁচা ঘর উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। এ নিয়ে সারাদিনে ৮৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ মধু সিটি আবাসিক এলাকার ১ কিলোমিটার দখলমুক্ত করে তারা। বুড়িগঙ্গার ঝাউচর, বালুচর ও মধ্যচর এই ৩টি গ্রামের কয়েক কিলোমিটার এলাকা নিয়ে গড়ে তোলা হয়েছে এই আবাসন প্রকল্প। জিরো টলারেন্স বজায় রেখে নদী উদ্ধার করা হবে বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পোর্ট লিমিটের যে ১৫০ ফিট সেইখানের যে বিধানটা তারা মানেনি। মোহাম্মদপুর কাটাসুরের দিকেও আছে, গাবতলী আমিনবাজার হয়ে কাউন্দিয়া মিরপুরের যে তোরাগ থানার অংশবিশেষে সেইখানেও শিডিউল আছে। বসিলের আমিন মুমিন হাউজিং কোম্পানির দখল করা নদীর পুরাতন চ্যানেল সহ নদী খনন কাজ শিগগির শুরু হবে বললেন বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক। সামনে যে সমস্ত হাউজিংগুলো আমরা পাচ্ছি, এমনকি পিছনেও আমরা দেখতে পাচ্ছি যে আপনার আফসানা হাউজিং, মধু সিটি, এগুলোও কিন্তু আমরা আমাদের যে নদীর অংশটুকু সেগুলো কিন্তু অপসারণ করে নদীর জায়গাটা আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব। এদিকে উদ্ধার করা জমিতে ওয়াকওয়ে নির্মাণ সহ সৌন্দর্য বর্ধনের কাজ জরুরি ভিত্তিতে শুরু করার কথা জানালেন বিআইডব্লিউটি এর পরিচালক। সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত এই যে আমাদের যে সার্কুলার ওয়াটারওয়েজ আছে, এই সার্কুলার ওয়াটারওয়েজের যে অবশিষ্ট অংশের যে ওয়াকওয়ে হবে, পিলার হবে, তো সেগুলোর পরিকল্পনা আমরা নিয়েছি। আপনারা জেনে খুশি হবেন, সরকার এবার 850 কোটি টাকা আমাদের একটা প্রজেক্টে দিয়েছে এগুলো করার জন্য। পর্যায়ক্রমে ঢাকার চারদিকে সবগুলো নদী দখলমুক্ত করে ওয়াকওয়ে নির্মাণ, বিনোদন কেন্দ্র ও যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানায় কর্তৃপক্ষ। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। এদিকে রাজধানী পুরান ঢাকার আরমানিটোলায় অভিযান চালিয়ে আবাসিক ভবনের নিচে দাহ্য রাসায়নিক রাখার অভিযোগে 4 প্রতিষ্ঠানকে 10 লাখ টাকা জরিমানা করেছে র্যাব। অন্য একটি গুদামে 300 টন রাসায়নিক কন্টেইনার রাখায় তা সরিয়ে নিতে 7 দিনের সময় বেঁধে দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম জানিয়েছেন যে অবৈধভাবে গড়ে ওঠা দাহ্য রাসায়নিক কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, সরকার নতুন জায়গা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখানে আবাসিক বাড়ির নিচে কিছু মালামাল পেয়েছি, সেগুলো আমরা জব্দ করেছি এবং সেগুলো আজকে আমরা এখান থেকে ডিস্ট্রয় করে দেবো। আর কিছু পণ্য পেয়েছি যেগুলো আসলে এক্সপায়ার পণ্য, তো এক্সপায়ার পণ্য বিক্রি করার কারণে এবং ওই বাড়ির আবাসিক বাড়ির নিচে বিক্রি করার কারণে আমরা এখানে এখন পর্যন্ত কয়েকজনকে 10 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে। আমরা আশা করছি আমাদের বেঁধে দেওয়া যে সরকারি যে টাইম রয়েছে সেই সময়ের মধ্যে আমাদের এখানকার ব্যবসায়ীরা মালামালগুলো নিরাপদ হেফাজতে নিয়ে যাবেন। এর আগে চকবাজারের বিভিন্ন আবাসিক ভবন থেকে রাসায়নিক ও দাহ্য পদার্থের গুদাম কারখানা সরাতে অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্কফোর্স। সকাল 11:15টার দিকে বক্সিবাজারের জয়নাগ রোড থেকে অভিযান শুরু হয়। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ খানের নেতৃত্বে তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা, ডিপিডিসি, বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা প্রশাসন ও চকবাজার থানা পুলিশ অভিযানে অংশ নেয়। এ সময় 18টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান পরিচালনা করতে গিয়ে আজও ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে টাস্কফোর্স। এগুলো বডি স্প্রে যেগুলো আছে ওগুলো চলবে, এগুলো চলে না। দেখেন ভাই, আপনারা 30 টাকা দিয়েছেন, সেইটা শুধু আপনারা আছে কিনা? আগুন লাগাই দেখেন আপনারা ভাইয়া, আগুন লাগাবেন, আগুন লাগাই দেখেন ভাইয়া, শুনেন আপনি ছাড়ের মধ্যে আগুন লাগাই দেখেন চলে কিনা? চলবে না। প্লাস্টিক দানা তো একটা দাহ্য পদার্থ না, 30 টাকার মধ্যে পড়ে না। এইভাবে যদি আপনার কাটা আরম্ভ করেন, 18-20 বছর ধরে অনেকগুলি শ্রমিক কাজ করে, তা আমরা যাবো কোথায়? প্লাস্টিক ইজ এ কেমিক্যালস, এটা যখন ওখানে আগুন লাগবে, যে ধোঁয়াটা হবে, এটা কি শ্বাসনালীতে যাবে না? মানুষ মারা যাবে না? আপনারা নিজের দেখলেন প্রতিটা বাসার নিচেই হলো গোডাউন। এখানে যদি আগুন লাগে ভীষণ ফিউম হবে, ধোঁয়া হবে, টক্সিক, এই সাফোকেশনে মানুষ মারা যাবে। এটা কি জীবনের ঝুঁকি না? নতুন করে মহাসড়ক নির্মাণের প্রয়োজন নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল খাত উন্নয়নের নির্দেশ দিয়েছেন। সকালে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬,২৭৬ কোটি টাকা ব্যয়ে মোট ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল নারায়ণগঞ্জের ২৫০০-এ জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার প্রকল্প। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বেশ সড়ক আমরা করেছি, বাদ দিচ্ছি না, তবে একটু নজরটা পানি এবং রেলের দিকে দেন, রেলটাকে আরও জোর দেন, পানির দিকে জোর দেন। সমন্বিত একটা জাতীয় গ্রিড হওয়া উচিত। রেল, রোড, ওয়াটার ইনক্লুডিং এয়ার, এটা একটা সম্ভব, টেকনোলজি আছে, সব সম্ভব। এগুলোর জন্য আমরা কাজ প্রাথমিক পর্যায়ে আছি। সুতরাং রেলের দিকে নজর দেওয়ার জন্য আজকে আবার বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, উচ্চ আদালতের নির্দেশে গঠিত কমিটির সিদ্ধান্তেই বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা হবে। দলের চেয়ারপারসনের সুচিকিৎসার দাবি নিয়ে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব সহ 6 সিনিয়র নেতা। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন বলে বিশ্বাস করতে চায় বিএনপি। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে কথা বলতে মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন বিএনপি মহাসচিবের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় তারা এ বিষয়ে তাগিদ দিয়ে একটি চিঠি দেন। বিএনপি মহাসচিব পরে সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়ার জন্য সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে, এমন আশ্বাস তারা পেয়েছেন। তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে তার সুচিকিৎসার জন্য যা করবার আছে তিনি তা করবেন। আমরা মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের নির্দেশে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সব ব্যবস্থা করা হবে। কোর্টের মাধ্যমে একটা কমিটি করে দেওয়া হয়েছিল। কোর্ট যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমরা প্রয়োজনে তাকে আবারও বঙ্গবন্ধু হাসপাতালে আমরা পাঠিয়ে দেব। তারা বলেছিলেন যে তাদের ইউনাইটেড হাসপাতালে পাঠানোর জন্য,
আমরা আগে নেই সেটাই বলেছি যে আমাদের কোর্টের থেকে যেই ডিরেকশন আমাদের কাছে আসছে, বোর্ডে যা সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। মন্ত্রী দাবি করেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য দরকারি সব ব্যবস্থাই নিয়েছে সরকার। এদিকে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। কুমিল্লার 14 গ্রামে দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষে আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছে হাইকোর্ট। বিচারপতি KM আসাদুজ্জামান ও বিচারপতি SM মুজিবুর রহমানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বেগম জিয়াকে জামিন না দিতে আদালতের কাছে আবেদন জানায়। জবাবে বেগম জিয়ার আইনজীবীরা বলেন, এই মামলায় খালেদা জিয়া আগেও জামিন পেয়েছেন, অন্যান্য আসামিরাও জামিনে আছেন, তাই খালেদা জিয়ার জামিন পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকতে পারে না। 2015 সালে 20 দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামে আইকন পরিবহনের একটি বাসে ছোঁড়া পেট্রোল বোমায় 8 যাত্রী পুড়ে মারা যান। লুটপাটের বোঝা জনগণের ওপর চাপাতে আবারও গ্যাসের দাম বাড়ানোর পায়তারা করছে সরকার, এমন অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফের গ্যাসের দাম বাড়ানো হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করার হুঁশিয়ারি দেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে দুর্বল করতে দল ভাঙার ষড়যন্ত্র সফল হবে না। এই সরকার তাদের দুর্নীতিকে ঢেকে রাখার জন্য সব রকম আর্থিক যে ব্যয় সেটা জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে। গ্যাসের দাম বাড়ানোর কথা চিন্তা করা হচ্ছে। সেই গ্যাসের দাম বাড়ানোর ব্যাপারে আমরা খুব স্পষ্ট বলতে চাই, গ্যাসের দাম বাড়ানো যাবে না। যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে অবশ্যই জনগণ তা প্রতিরোধ করবে। জাতীয় নির্বাচনে জয়ী হওয়া বিএনপি প্রার্থীদের সংসদে যোগ দিয়ে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। নির্বাচনের 48 ঘণ্টা আগে বিএনপি নির্বাচন থেকে সরে গিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল বলে অভিযোগ করেন নাসিম। এছাড়া বিএনপি ও খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য দলটির সিনিয়র নেতাদের দায়ী করেন তিনি। প্রেস ক্লাবে বক্তৃতা দিয়ে ব্রিফিং করে আর যাই হোক বিএনপি বাঁচতে পারবেন না, কিন্তু বললেন আপনাদের যে কাজ সেটা করেন। এখনো বলি পরিপার্লামেন্টে আসেন, কথা বলেন এবং আমাদের ভুলগুলি ধরিয়ে দেন। আমরা চাই শক্তিশালী বিরোধী দল থাকুক পার্লামেন্টে। আমরা নিজেরাও চাই সরকারকে যদি সঠিক পদে রাখতে হয়, আমাদের সঠিক পদে যে পরিচালনা করতে হয়, বিরোধী দল আমাদের সাহায্য করবে, সহযোগিতা করবে। এবং আমরা নিজেরা থেকে, কেমনভাবে বলেছে ঠিকই বলেছে, আমরা নিজেরা থেকে মির্জা ফখরুল সাহেবদেরকে আমরা স্বাগত জানাবো পার্লামেন্টে ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার। সকাল থেকে বিকেল পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মিছিল ও গণসংযোগ করছেন প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনের নেতারা। সাধারণ শিক্ষার্থীদের কাছে বিদ্যমান সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন তারা। কয়েকটি প্যানেল নির্বাচনী ইশতেহারও প্রকাশ করেছে। রিপোর্ট করছেন এহতেরামুল হক। 11 মার্চ কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, তাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন উৎসবের আমেজ। আনুষ্ঠানিক প্রচারের দ্বিতীয় দিন ভোটারদের কাছে টানতে ক্যাম্পাসের আনাচে কানাচে ঘুরছেন ছাত্রলীগ, ছাত্রদল, জাসদ, বাম সংগঠন, স্বতন্ত্র প্রার্থী ও কোটা সংস্কার আন্দোলনের নেতারা। নানা প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের কাছে, বিতরণ করছেন লিফলেট। নির্বাচিত হলে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন ছাত্র নেতারা। ক্যাম্পাসে সবার মাঝে একটা উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, কারণ বিগত 28 বছর ডাকসু ছিল না, 28 বছর আমরা আমাদের অধিকার ফিরে পাচ্ছি। ক্যাম্পাসের সব জায়গায় সহাবস্থান থাকলেও হলগুলোতে এখনো সবার জন্য সমান পরিবেশ তৈরি হয়নি বলে অভিযোগ কয়েকটি ছাত্র সংগঠনের। যারা ভোটার এবং প্রার্থী তাদেরকে প্রশাসন যদি হলে ওঠানোর ব্যবস্থা না করে, তাহলে আমরা হলের যে স্বাভাবিক প্রচারণা সে কাজটি আমরা করতে আমাদের খুব কষ্ট হবে। প্রশাসন যতদিন না নিয়ন্ত্রণ করতে পারবে হলগুলোতে, যতদিন না প্রভোস্টকে চিনতে পারবে একজন ছাত্র, ততদিন
এরকম পরিবেশটা আমরা পাবো না। তবে এসব অভিযোগ অস্বীকার করে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের জিএস প্রার্থী গোলাম রাব্বানী বলেন, ক্যাম্পাসে সব দলের সহাবস্থান নিশ্চিত হয়েছে। মেয়েদের 5টি হল, একটি হলেও ছাত্রদল প্যানেল পর্যন্ত দিতে পারেনি, তার 13 জন কর্মী তারা খুঁজে পায়নি। সেখানে তারা হলে অবস্থান বা তাদের যে প্রচারণায় বাধা দেওয়ার সাথে প্রশ্নই ওঠে না। আগামী 10 মার্চ নির্বাচনের আগের দিন সকাল 10টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন। এহতেরামুল হক, RTV, ঢাকা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালের কার্ডিওলজিস্ট ডক্টর ফিলিপ কো এর নেতৃত্বে মেডিকেল বোর্ড জানিয়েছে যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে, তবে কিডনিতে কিছুটা সমস্যা রয়েছে। ওবায়দুল কাদেরের সঙ্গে হাসপাতালে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নাসর রিজভী এক ব্রিফিংয়ে এসব কথা জানান। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণের পরই ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির বিষয়ে সিদ্ধান্ত নেবে 5 সদস্যের মেডিকেল বোর্ড। কিছু সমস্যা আছে এবং তার কিছু ইনফেকশন আছে এবং তারা চিন্তা করছে আগামী কয়েকদিনের ভিতর এই কিডনি সমস্যা এবং ইনফেকশনটাকে কন্ট্রোল করার পরে দে আর থিঙ্কিং ফর দ্য বাইপাস সার্জারি এবং বর্তমানে তার অবস্থা আগের থেকে ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। বাকিটা এখন দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থী, আপনারা সবাই দোয়া করতে পারেন। অগ্নিঝরা মার্চের খবর। 1971-এর 5 মার্চ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বের হওয়া সব মিছিলের কেন্দ্রবিন্দু ছিল ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি। এদিন কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে প্রায় 400 স্বাধীনতাকামী বাঙালি শহীদ মিনারের সমাবেশে যোগ দেয়। কারাগারের গেট ভাঙার সময় পুলিশের গুলিতে 7 জন নিহত ও 30 জন আহত হয়। পাকিস্তানি গোয়েন্দারা রাওয়ালপিন্ডিতে বার্তা পাঠায় মুজিব সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সেনা কর্মকর্তা হামিদ গুলকে বিশেষ দায়িত্ব দেন ইয়াহিয়া। এদিকে টঙ্গীতে বিক্ষুব্ধ শ্রমিকদের মিছিলে গুলি চালায় পাকিস্তানি সেনাবাহিনী, নিহত হয় 4 শ্রমিক, আহত হয় 25 জন। চট্টগ্রামে বাঙালি অবাঙালির মধ্যে সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনী অবাঙালিদের পক্ষে অবস্থান নিয়ে নির্বিচারে গুলি চালায় বাঙালিদের উপর। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 222-এ। পূর্বাচল নতুন শহর প্রকল্পে নকশা বদল করে 84টি প্লট বরাদ্দ দেয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 2 মাসের মধ্যে রাজুক চেয়ারম্যান সহ 7 বিবাদীকে রুলের জবাব দিতে হবে। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ প্রাথমিক শুনানি নিয়ে রুলটি দেন। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত গোপনে 84 প্লট বরাদ্দ শিরোনামে সংবাদ আদালতের নজরে এনে রিটটি করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। প্রতিবেদনে বলা হয়, প্রকল্পের নকশা বদলে 1.5 থেকে 10 বিঘা আয়তনের 84টি প্লট গোপনে বরাদ্দ দিয়েছে রাজুক। যদিও রাষ্ট্রপক্ষ বলছে প্রতিবেদনটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি আদালতের কাছে ব্যাখ্যা করা হয়েছে। নকশা পরিবর্তন করে এরকম একটা অন্যায় লেনদেনের মাধ্যমে 84টি প্লট বরাদ্দ করা হয়েছে মর্মে যে খবর প্রকাশিত হয়েছে, সেটাই কেন অবৈধ ঘোষণা করা হবে না, এইটাই জানতে চেয়েছে মহামান্য আদালত। এটা বস্তুনিষ্ঠ সংবাদের পরিপন্থী হিসাবে রাজুক মনে করে এবং এই জন্য রাজুকের মাননীয় চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা ইতিমধ্যেই প্রেস নোট দিয়েছেন এবং এই প্রকাশিত সংবাদের প্রতিবাদ ওনারা জানিয়েছেন। আদালতেও আমাদের একই সাবমিশন ছিল। নির্বাচনী আমেজ বইছে লালমনিরহাটের 5 উপজেলায়। সময় ঘনিয়ে আসায় প্রচারে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পাশাপাশি মাঠে সরব রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, তবে যোগ্য ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে পেতে চান ভোটাররা। লালমনিরহাট থেকে হাসান উল আজিজের তথ্যছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। লালমনিরহাটে শহর থেকে গ্রাম সব জায়গায় এখন নির্বাচনী আমেজ। এখানকার 5টি উপজেলা নির্বাচন হবে আগামী 10 মার্চ। এরই মধ্যে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। 5টি উপজেলায় চেয়ারম্যান পদে 16, ভাইস চেয়ারম্যান পদে 20 ও নারী ভাইস চেয়ারম্যান পদে 17 জন প্রার্থী লড়ছেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের দুয়ারে গিয়ে উন্নয়নের আশ্বাস দিচ্ছেন তারা। জনগণের সঙ্গে জড়িত ছিলাম, জনগণের সুখী দুঃখী ছিলাম, বিভিন্ন উন্নয়ন কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম।
সে কারণে অবশ্যই জনগণ আমাকে ভোট দেবে। আমি যদি তাদের ভোটে জয়লাভ করি তাহলে লালমনিরহাট সদর উপজেলাবাসীর জন্য যা যা করার দরকার আমি আমার জীবন দিয়ে এলেও সেটি চেষ্টা করব। মাদক নির্মূল করব এবং যে সমস্ত ছেলেমেয়ে এখন এডিক্টেড হয়ে গেছে মাদক নিরাময় কেন্দ্রের মাধ্যমে আমরা তাদেরকে পুনর্বাসিত করব। তবে শত যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে নানা হিসাব নিকাশ করছেন ভোটাররা। যারা সঠিক নেতৃত্ব দিতে পারবে তাকেই আমরা প্রার্থী হিসেবে বেছে দিতে চাই। মানুষের জন্য, মানুষের সেবার জন্য জীবন অন্তপ্রাণ সেই ধরনের প্রার্থীকে আমরা ভোট। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান কর্মকর্তা। কেন্দ্রগুলো পরিদর্শন হয়ে গেছে, পুলিশ এবং আনসার অন্যান্য বাহিনীর সঙ্গে আমাদের আইন শৃঙ্খলার সমন্বয় মিটিংও হয়ে গেছে এবং আমরা আশা করছি যে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন আমরা লালমনিরহাটবাসীকে উপহার দেব। লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় এবার মোট ভোটার 9,17,000। ভোট নেওয়া হবে 3 শতাধিক কেন্দ্রে। রাসেল আহমেদ, RTV। বিনা বিচারে 3 বছর জেল খাটার পর মুক্ত আলোচিত জাহ আলমের মামলায় বাংলাদেশ ব্যাংক সহ 5টি ব্যাংককে পক্ষভুক্ত করতে আবেদন করেছে দুদক। দুদকের আইনজীবী জানান বুধবার এই আবেদনের ওপর শুনানি হবে। জাহ আলমের জামিন আদেশের পর গেল 3 ফেব্রুয়ারি এই ঘটনায় ব্যাখ্যা দাখিলের জন্য সময় দেন হাইকোর্ট। এ প্রেক্ষিতে দুদক একটি প্রতিবেদন দাখিল করে, যেখানে এই ঘটনায় দুদকের দায় নেই বলে উল্লেখ করা হয়। তবে দুদকের আইনজীবী বলেন 26 মামলায় জাহ আলমকে ভুল আসামি করার ঘটনায় দুদকের দায় আছে কিনা তা নির্ণয় করবেন হাইকোর্ট। তিনি বলেন ব্যাংকগুলোর দেয়া কাগজপত্রের ভিত্তিতেই অভিযোগপত্র দিয়েছিল দুদক। অবশ্য রিটকারী আইনজীবী বলেছেন এখানে দুদকের দায় রয়েছে। গাজীপুরের শ্রীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে গার্মেন্টসের এক নারী শ্রমিক মারা গেছেন। সকালে উপজেলার গিলারচালা এলাকায় রান্না করার সময় বিস্ফোরণের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায় দগ্ধ হয়ে কারখানা শ্রমিক সেলিনা আক্তার ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় পুড়ে গেছে 6টি বসতঘর। এদিকে ঢাকার কেরানীগঞ্জে মাটি চাপা পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার উত্তর ধর্মসুর এলাকায় মাটি কাটছিলেন মোহাম্মদ মশিউর ও আউলিয়া নামের 2 শ্রমিক। এক পর্যায়ে স্তূপ করে রাখা মাটি ধসে চাপা পড়েন তারা। পরে ঘটনাস্থল থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জে মাদক চোরাচালান ও সেবন প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে আটককৃত প্রায় 8 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য পুড়িয়ে ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ মহানন্দা নদীর পাশে বারোঘড়িয়ায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল বিদেশি মদ, ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা ও গাঁজা। এ সময় বিজিবির পক্ষ থেকে স্থানীয়দের মাদক প্রতিরোধে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানানো হয়। যশোরে শিশুকন্যা তৃষা ধর্ষণ ও হত্যা বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত শহরতলির ধর্মতলায় যশোর ঝিনাইদহ সড়ক অবরোধ করে শত শত নারী, পুরুষ ও শিশু শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়। এ সময় তারা সন্দেহভাজন খুনি শামীমের আটক ও বিচার দাবি করে স্লোগান দেয়। এদিকে এই ঘটনায় মামলা হয়েছে বলে জানায় পুলিশ। গেল রোববার বিকেলে খেলা করতে গিয়ে কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্রী তৃষা নিখোঁজ হয়। সোমবার সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি গর্ত থেকে শিশুটির লাশ পাওয়া যায়। সীতাকুণ্ডে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী 300 বছরের পূর্ণ শিব চতুর্দশী মেলা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই মেলায় যোগ দেবেন ভারত, নেপাল সহ বিভিন্ন দেশের সাধু সন্ন্যাসীরা। তাই এবার মেলায় দর্শনার্থীদের সংখ্যা 20 লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছে কমিটি। অন্যদিকে নড়াইলে জমে উঠেছে সুলতান মেলা। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ওভি ইসলাম। উপমহাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান সীতাকুণ্ডের পাহাড়ের 1400 ফুট উপরে স্থাপিত পবিত্র চন্দ্রনাথ মন্দির। মেলাকে কেন্দ্র করে শিবলোক প্রাপ্তির আশায় এরই মধ্যে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। সোমবার শিব চতুর্দশী শুরু হয়েছে, আর মঙ্গলবার সন্ধ্যায় এই তিথিতে ডাবের জল আর দুধ দিয়ে শিব স্নান করাবেন ভক্তরা। পুণ্য এই তিথিতে বিবাহিত নারীরা স্বামী ও পরিবারের মঙ্গল কামনায় উপোস থেকে ব্রত পালন করছেন। উপোস করে আসছি এই চন্দ্রনাথ দর্শনে। বাবার এই দর্শনে আমরা যদিও ক্লান্তি লাগে, অনেক আনন্দ লাগতেছে। কিশোরগঞ্জ থেকে আসছি তীর্থ করার জন্য।
চন্দ্রনাথ ধাম এলাকায় অসংখ্য মঠ মন্দির থাকলেও মূল আকর্ষণ পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দির। বরাবরের মতো এবারও দেশের বাইরে থেকে প্রচুর দর্শনার্থী এসেছে। ক্লান্তি তো অবশ্যই ছিল, কিন্তু বাবার উদ্দেশ্যে আসা। পাসপোর্ট করে এসেছি, এসে দেখি যে ওঠার সময়তে রাস্তার পরিগতি খুব খারাপ। দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই মিলন মেলায় দর্শনার্থীর সংখ্যা 20 লক্ষ ছাড়িয়ে যাবে আশা মেলা কমিটির। মানুষ যেভাবে আসছে প্রায় 20 লাখের মতো মানুষ আসবে। 4 মার্চ থেকে 6 মার্চ পর্যন্ত শিব চতুর্দশী ও দোল পূর্ণিমা উপলক্ষে সীতাকুণ্ড মেলার আয়োজন করা হয়েছে। এদিকে নড়াইলের প্রথম দিন থেকেই জমে উঠেছে 10 দিনব্যাপী সুলতান মেলা। বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 94তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে এই সুলতান মঞ্চের আয়োজন করা হয়েছে। মেলাকে ঘিরে সুলতান প্রেমী সহ নড়াইলবাসীর মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। অভি ইসলাম, টিভি। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। সেমস গ্লোবাল আয়োজন করতে যাচ্ছে 14তম ঢাকা মোটর শো 2019। এবার প্রদর্শনীতে থাকবে ব্র্যান্ড নিউ কার, স্পোর্টস ইউটিলিটি ভেহিকল, মোটর বাইক, স্কুটার, বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহন। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ঢাকা মোটর শো বাংলাদেশের অটোমোটিভ শিল্পের একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী। আগামী 14 থেকে 16 মার্চ রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে 3 দিনের এই প্রদর্শনী। প্রদর্শনীটি সকাল 10:30 থেকে রাত 8:30 পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লজিক্যাল থিংকিং অন ডেভেলপমেন্ট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের এই আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন Amazon.com-এর বেস্ট সেলার বই দি ডার্ক সেন্স অব লজিক্যাল ফ্যালাসিস এর লেখক কাজী খরুম আহমেদ। সভায় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ রিয়াজুল হক সহ বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রাজধানীর যাত্রাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুল মান্নান। আজ সকালে ওই স্কুলে গিয়ে শিক্ষার্থীদের অভিনয় শেখাবে বলে সে প্রলোভন দেখায়। এ সময় কয়েকজন শিক্ষার্থীর শ্লীলতাহানি করলে স্কুল কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মান্নান অপরাধ স্বীকার করে। আর এমন অপরাধে বিভিন্ন সময়ে RTV সহ দেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ও নাটকের পরিচালক পরিচয় দেয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে RTV-তে ইসলামী প্রোগ্রাম অনেক পাঠাইছিলাম অনেক আগে, তখন আর কি এটা নিলাম আর কি। জি, আমি অপরাধ করছি। শিশু অসুস্থ, তার জন্য সাহায্যের জন্য আসছিল। আসার পরে আমরা ওদিন স্কুল বন্ধ ছিল, পরের দিন আসেন উনি। এর ফাঁকে মেয়েদের সাথে যোগাযোগ করে মেয়েদের বাসা দিয়ে মেয়েদেরকে কী করে দিয়েছে, খারাপ আচরণ করেছে, এই কথা মেয়েরা বলছে। পাবলিকদের কাছে সে পরিচয় দিয়েছে যে সে হচ্ছে একজন RTV সাংবাদিক। এই সাংবাদিক পরিচয় দিয়ে সে ওই শ্লীলতাহানির ঘটনা ঘটেছে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের। সেক্ষেত্রে আমরা যখন ঘটনাস্থলে দ্রুত আমরা সেখানে চলে যাওয়ার পরে তাকে আমরা পিক করে নিয়ে আসা আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে সে আসলে RTVর কোনো সাংবাদিক না। দর্শক, সংবাদ শেষ করব যদি একদিন সিনেমার ব্যতিক্রমী প্রচারের খবর দিয়ে। রিকশায় চড়ে ব্যান্ড দল নিয়ে নায়ক নিজেই সিনেমার প্রচারে নামলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত যদি একদিন সিনেমার এমন ব্যতিক্রমী প্রচারে নামেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান। এই সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও অভিনেতা তাসকিন। মোস্তফা কামাল রাজ পরিচালিত যদি একদিন মুক্তি পাবে আগামী 8 মার্চ। সেলিম মালিকের রিপোর্টে জানুন বিস্তারিত। মুক্তির 3 দিন আগে ছবির প্রচারে এক অন্যরকম চমক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে হাজির যদি একদিন টিমের সদস্যরা। ব্যান্ড দলকে সঙ্গে নিয়ে অভিনেতা তাহসান ও পরিচালক মোস্তফা কামাল রাজ ঘুরছেন বিশ্ববিদ্যালয়ের চত্বরে।
পরিচালকের পাশে রিকশায় বসে নিজেই মাইকিং করছেন সিনেমার নায়ক তাহসান। যখন শ্যুট করছিলাম তখন আমাদের সিনেমাটোগ্রাফারের চোখ দিয়ে পানি পড়েছে, যিনি এডিট করেছে তার চোখেও পানি পড়েছে, যিনি সাউন্ড ডিজাইন করেছে তার চোখেও পানি পড়েছে। সো আমরা ওই জায়গাটাতে একটা পরিবারের ছবি যেন ওই ইমোশনটা টাচ করতে পারে, সেই ধরনের ছবি অনেক দিন বাংলাদেশে হচ্ছে না, সেই জায়গাটা আমরা পূরণ করব এবং সেই কারণে এই সিনেমাটা মানুষ দেখবে। পরিচালক মোস্তফা কামাল রাজ জানান এটি তার নির্মিত শ্রেষ্ঠ সিনেমা। নিজে ইমপ্রেসড যে একটা ছবি, আমি অ্যাজ এ অডিয়েন্স হিসেবে বলতেছি এবং অ্যাজ এ ডিরেক্টর হিসেবে বলতেছি আমার লাইফের সেরা ছবি। আর দর্শক নিবে এই কারণে, কারণ ছবিতে দর্শকের অনেক ইমোশনস আছে, রোমান্স আছে, অনেক সাসপেন্স আছে। মানে ছবি শুরু থেকে স্টার্ট করলে শেষ পর্যন্ত দেখতে হবে ছবিটা। প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে। আগামী 8 মার্চ দেশের অন্তত 30টি হলে মুক্তি পাবে যদি একদিন। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। কেবলই উচ্ছ্বাস, রূপকথাকে তো কিছুটা হলেও মায়ের ভালোবাসা দিতে পারি। পরিবারের সবাইকে নিয়ে হলে গিয়ে দেখার মতো ছবি যদি একদিন। রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। সেলিম মালিক, RTV, ঢাকা। এরই সঙ্গে শেষ করব সন্ধ্যার সংবাদ। তবে শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। বুড়িগঙ্গার তীরে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান শুরু। ৮৮টি অবৈধ স্থাপনা সহ মধু সিটি আবাসিক এলাকার ১ কিলোমিটার দখলমুক্ত শিগগিরই ওয়াকওয়ে নির্মাণের ঘোষণা। রাজধানীতে র্যাবের অভিযানে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল জব্দ, ১০ লাখ টাকা জরিমানা। পুরান ঢাকায় 18টি ভবনের গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। খালেদা জিয়ার সুচিকিৎসার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন ফখরুল স্বাস্থ্য পরীক্ষার জন্য শিগগিরই বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হবে, জানালেন কামাল। এবং সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসায় 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন, শরীরে সংক্রমণ দূর হলেই বাইপাস সার্জারি। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।